আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর দল। আপনি এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আমি তাকে পছন্দ করি আর না করি, বাংলাদেশের বৃহত্তর একটি অংশের প্রতিনিধিত্ব করে তারা। তাদের লাখো লাখো না কোটি সমর্থক রয়েছে, লাখো লাখো নেতা রয়েছে। আমি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিতে পারবো না। জামাত যদি 3% নিয়েই বাংলাদেশে এত কিছু তোলপাড় করে ফেলতে পারে, 3-4% নিয়ে, তো এরা তো এখনো তারা 35%। তো সেই দলটা কি করবে? তারা তো বসে থাকবে না। তাই এই দলের সভানেত্রী যখন কোনো বক্তব্য দিবেন এবং সভানেত্রীর পুত্র যখন কোনো বক্তব্য দিবেন, সজীব ওয়াজেদ জয়, কোনো সন্দেহ নাই সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে এবং সেটা শক্তিশালীভাবে, মানে শক্ত প্রভাবই ফেলবে। এরা যতই বলুক যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সেনাবাহিনীকে শুধু ব্যারাকে ফিরে যেতে দেন। আমার সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি বলেছিলেন, আমরা তো তা বলেছিলাম যে ওয়াকার সাহেব ব্যারাকে তার সৈন্যবাহিনী নিয়ে চলে গেলে এই সরকার 72 ঘন্টা টিপে বা 1 সপ্তাহ। ওই হাবিবুর রহমান হাবিব ভাই বলছে যে আর্মি ব্যারাকে ফিরে গেলে এই সরকার 1 মিনিট টিকবে না। এটাই সত্য। তো এটা নির্ভর করতেছে সম্পূর্ণ সেনাবাহিনীর উপরে, সম্পূর্ণই নির্ভর করতেছে সেনাবাহিনীর উপরে। সুতরাং শেখ হাসিনার বক্তব্য অবশ্যই প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই তাতে। জয়ের বক্তব্য অনেক প্রভাব পড়বে এবং পড়ে গেছে অলরেডি। তার জন্যই তো তারা এগুলো নিয়ে কথা বলতেছে। আমরা কেন আলোচনা করি? আমরা আলোচনাটা কেন করি? একটা মানুষের নাম কখন নেই? যখন সে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় বা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, নাহলে তারা নিয়ে আলোচনা করবো কেন? আপনি তো বলেন নাই যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশে বামপন্থীরা রাজনীতিতে নির্বাচন করছে, এটা প্রশ্ন করেন কেন? কেন প্রভাব ফেলবেন এদের ইলেকশনে, এরা গেলেও যা না গেলেও তা। এটা নিয়ে আপনি আলোচনা করেন নাই। আপনি কি আলোচনা করেছেন? বিএনপি কে নিয়ে, জামাতকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। কারণ কি? কারণ এগুলো বাংলাদেশে প্রভাব ফেলে। এই 3 দলের কাজ বাংলাদেশে অবশ্যই প্রভাব ফেলে। জামাতের 3-4% এত প্রভাব ফেলে, বিএনপি আওয়ামী লীগের কি? বিএনপি কে যদি নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচনে আসতো, সেম ঘটনা ঘটতো। তারা বলতেছে জাতীয় পার্টির বিদায় দেবে, তাদেরই খুঁজে পাবেন না আর কিছুদিন পরে, তাদেরই আপনি খুঁজে পাবেন না। ওই এনসিপি কে খুঁজে পাবেন আপনি। এরা কিংস পার্টি বলে, আসলে তো কিংস পার্টি না, এরা হচ্ছে জামাত ইউনূসের প্রোডাক্ট। কিংস পার্টি তো অনেক উন্নত জিনিস। এরাই তো থাকবে না। এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, পার্টি, এদেরই তো খুঁজে পাবে না। জাতীয় পার্টি বরং পাওয়া যাবে। জাতীয় পার্টির সর্বশেষ যে তারা এমপি ছিল এর সাথে সময় 35 জনের আসন পেয়েছিল। 4টেখানি ব্যাপার না তো। তাকে বিএনপি এবং আওয়ামী লীগ 2 দলই মানে চেপে ধরেছিল, তারপরে তারা 30-35টি আসন পায়। সেই দলকে আপনি কিভাবে শেষ করে দিবেন? জাতীয় পার্টিকে আপনি শেষ করতে পারবেন না। এরা তো বলে আওয়ামী লীগই শেষ করে দেয়, যে দলটি অলিগলিতে যার লোক খুঁজে পাওয়া যায়। আর এই যে যারা এনসিপি করে, এদের দলের নাম জানে কয়জন? এদের চিনে কে? এরা নিজেরাই তো থাকবে না। এরা নিজেরাই বলছে নিজেরা থাকবে না, তাদের দল তারাই ভেঙে ফেলে। তারা একবার জামাতে যায়, একবার বিএনপিতে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এরা যেগুলো বলতেছে, বাংলাদেশে কেউ কেউ তো বলে যে ভারতে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে, কেউ কেউ তো বলেছে রিটায়ার্ড আর্মি অফিসার আমেরিকা আমাদের সাথে পারবে না, ভারত তো দূরের কথা। তো এগুলো বাদ কি বাদ? এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে তাদের উপরে ডক্টর ইউনূস এবং বিদেশি শক্তি এবং সেনাবাহিনীর ছত্রছায়া আছে, তাই নিজেরা অনেক কিছু মনে করতেছে। কিন্তু আপনি তো 12 তারিখের পরে সেনাবাহিনীতে কতদিন দেশ চালাবেন? কিছুদিন পরে কিন্তু চায়না বেঁকে বসবে। এখন তো ভারত, কিছুদিন পর চায়না বেঁকে বসবে। আর চায়না যখন বেঁকে বসবে, তখন কিন্তু এই সরকার 5 মিনিট টিকবে না। অলরেডি সেই দিকে কিন্তু যাচ্ছে। কারণ আমেরিকান রাষ্ট্রদূতের সাথে যে বৈঠকটা হয়েছে, সেখানে কিন্তু এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছে যা সরাসরি চীনের স্বার্থ বিরোধী। তো বাংলাদেশে আপনি ভারত এবং চায়নাকে বাদ দিয়ে বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত ক্ষমতায় যাবে, এটা কি সম্ভব? আপনাকে তো এটা বুঝতে হবে। আমার এই জাতীয় শিশু কিশোররা বুঝে না বলেই তো এই কথাগুলো বলে। জি, মানে এই নির্বাচনটাই অবৈধ, তার উপর আবার তারা নির্বাচনে একটা পক্ষ নিছে, এটা তারও অবৈধ। ধরে নেন এই নির্বাচনটা বৈধ। আপনি তো কোনো দল না, আপনি তো জাজ, আপনি বিচারক অথবা আপনি রেফারি। আপনি হ্যাঁ বা না, এই হ্যাঁ না ভোটের কোনো দিকে আপনি যাইতে পারবেন না। পাবলিক যাহাকে ইচ্ছা তাকে, আপনি পক্ষে নিচ্ছেন কেন? আপনার তো এটা কাজ না। তার মানে আপনি নিজেও খেলোয়াড়, আপনি রেফারি না। তার মানে বোঝা গেল যে আপনার একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। আপনি হেনা ভোট দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিবেন। ভাই, জনগণ যদি আপনার সাথে না থাকে, ওই হেনা তেনা ভোট দিয়ে, হেনা মেনা তেনা খেনা ভোট দিয়ে আপনি টিকে থাকতে পারবেন? আপনি ওয়াকার বা সেনাবাহিনীতে কতদিন টিকে থাকবেন? এর সাথে মতো 9 বছরই থাকবেন। তারপরে তারপরে তো মরণোত্তর বিচার হবে এগুলোর ব্যাপারে। এই ভোটের কোনো গুরুত্ব আছে? এই হেনা ভোট তো স্বাধীন মালিক তো বলেছেন, তিনি তো, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না, তিনি তো বলেছেন যে এটা পুরোপুরি অবৈধ। আপনাকে কে বলছে হেনা ভোট করতে? আর কি একটা অদ্ভুত আইন, কি একটা অদ্ভুত মানে ভোট, যে আপনি
কোন সংসদ সদস্যরা যদি কোনো আইন পাশও না করে 6 মাস পর অটোমেটিক পাশ হয়ে যাবে। আরে ভাই, বিয়েও তো কোনোদিন অটোমেটিক হয় না, বাচ্চা তো অটোমেটিক হয় না। আর আপনি দেশের সংবিধান আপনি আইন প্রণয়ন করে ফেলবেন, এত সস্তা? বাংলাদেশের মানুষকে যারা এত বোকা মনে করতে, এরা জানেই না যে বাংলাদেশে কি করতে যাচ্ছে। আরে ভাই, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তার অঙ্গ সংগঠন টিকতে পারে নাই 40% মানুষের সমর্থন থাকতে। আর ডক্টর ইউনূসের তো মানে 4,000 লোকের সমর্থন নাই, 40% তো বহুত দূর। তার আত্মীয় স্বজনই তারা পছন্দ করে না। গণেশ উল্টে গেলে ইউনূসের আত্মীয় স্বজন বলবে ইউনূস নামে কাউরে তার চিনেই না, এই কথা বলবে। আপনি লিখে রাখেন, গণেশটা উল্টে গেলে ওই যে ভাবির পোলারা আমার লাফালাফি করতেছে, তাদের আত্মীয় স্বজন বলবে এটা তো আমরা চিনি না, এগুলো বলবে। এদের জন্য কোনোদিন এরা যদি মারাও যায় 40 করতে যাবে না, আপনি লিখে রাখতে পারেন। পরিচয় দিবে তো তোর কথা, 40 করে জানাজা কবর দিতে যাবে না, এরা বলবে যে চিনি না তো আমরা। তো এরা লম্বা লম্বা এই হেনা ভোট তেনা ভোট এগুলো এই দেশের আমি বুঝতে পারি না, এই ধরনের হাস্যকর জিনিস কেন তারা করতেছে। আপনি একটা আইন, সংসদ ছাড়া আপনি আইন পাশ করে ফেলেন। পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদ ছাড়া আইন পাশ করা যায়? সংবিধান আপনাকে সেই সুযোগ দিয়েছে? আপনি সংবিধান বাতিল করে দিবেন? এত সস্তা? ওই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিয়েছেন বলে বাংলাদেশের 72-এর সংবিধান আপনি বাতিল করে দিবেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে? এত সস্তা? আওয়ামী লীগ টিকতে পারে নাই, আর ডক্টর ইউনূস টিকে থাকবে? সে তো রাজনৈতিক ব্যক্তিই না। এখন যারা ক্ষমতা দখল করে বসে আছে, একজন কি রাজনীতিবিদ? এর এলাকায় গিয়ে মেম্বার ইলেকশন করে জিততে পারবে সুষ্ঠু ভোট হলে? সুষ্ঠু ভোট না, জোর করে ভোট নিয়ে আপনি যারা এখন ক্ষমতা আছে তাদের বলেন জোর করে একটা চেয়ারম্যান যেন হয়ে দেখায় তার এলাকায়। একজন তো ঢাকায় দাঁড়াইছে, তাই না? ঢাকায় কেন? আমার ভাবির ছেলেরা ঢাকায় কেন ইলেকশন করে, নিজের এলাকায় কেন যায় না? আমরা যাদের চিনি প্রত্যেকে চাই নিজের এলাকায় ইলেকশন করতে, এরা নিজের এলাকায় কেন ইলেকশন করে না? কারণ জানে ওই যে মৌলবীদের মতো এক মৌলবী কিন্তু কোনো মৌলবী কিন্তু নিজের এলাকায় মৌলবীগিরি করে না, কারণ তাদের চরিত্র সম্পর্কে জানে, তাদের খাসিলত জানে। সে মনে করেন জামালপুরের মৌলবী যায় বরিশাল ইমামতি করতে, আর বরিশালের মৌলবী আসে সরিষাবাড়ি জামালপুর ইমামতি করতে। চিটাগাংয়ের মৌলবী যায় রাজশাহী ইমামতি করতে, রাজশাহীর মৌলবী যায় চিটাগাং ইমামতি করতে। এরা তাই নিজের এলাকায় ইলেকশন করে না কেন এত মুরত? কারণ তারা জানে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ খোলামেলা আলোচনা হচ্ছে। আর মূলধারার যে গণমাধ্যম, সেখানে যে সকল আকার ইঙ্গিতে খবর প্রকাশিত হচ্ছে তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য বেশ চাপ প্রয়োগ করছেন। আপনারা যদি গত কয়েক মাসের খবরাখবর দেখেন তাহলে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান দিল্লি সফর করেছেন, তারপর তিনি কাতার সফর করেছেন এবং আমেরিকা সফর করেছেন একাধিকবার। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কূটনীতিবিদ তারা বাংলাদেশ সফর করেছেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক করেছেন। এর বাইরে আমরা যেটা দেখেছি, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের যারা রাষ্ট্রদূত তারা চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। জামাত, তারেক রহমান সাহেব, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সবার সঙ্গে সিরিজ অফ বৈঠক তারা করার পর এরা আবার সদল বলে দিল্লিতে বৈঠক করতে যাচ্ছেন। কার সঙ্গে যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, এগুলো নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে আমেরিকা একটি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে এবং সেখানে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের অংশগ্রহণ করানো বাধ্যতামূলক করার জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছে। এখন পরিস্থিতি যেভাবে চলছে এই মুহূর্তে এটা কি করে সম্ভব? এর কারণ হলো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আজকের দিন পর্যন্ত প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং নির্বাচনের ট্রেন্ড ঠিকমতো চলছে। সেই নির্বাচন কিভাবে হবে না হবে সেটা পরের ব্যাপার। প্রথমত হলো যে সরকারের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে নির্বাচন অনুষ্ঠান করানোর চেষ্টা করা হচ্ছে, আর রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী তারাও যার যার অবস্থান থেকে প্রচার এবং প্রোপাগান্ডা শুরু করেছেন। তো এই অবস্থাতে কিভাবে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন সম্ভব, কি করে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করানো সম্ভব, এগুলো নিয়ে আকার ইঙ্গিতে আলোচনা হচ্ছে। যারা একটু সাহসী তারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক,
আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা নির্দিষ্ট সময়ের পর 3 মাস বা 6 মাস পরে আওয়ামী লীগকে রিকনসিলিয়েট করে যদি একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হতে পারে। তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন যারা প্রশ্ন করেন তাদের বক্তব্য হলো যে যেখানে আওয়ামী লীগ নিজ মুখে একাধিকবার বলেছে যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসির দ্বারা ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং জুলাই আগস্টে রাজপথে যা কিছু ঘটেছে সেখানে ম্যাটিকুলার ডিজাইন ছিল এবং সেই ডিজাইনের মাধ্যমে জনগণকে উস্কে দেওয়া এবং এই বিপ্লবটিকে মিসহ্যান্ডেল করার জন্য বা গণ অভ্যুত্থানটিকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সকল ডিজাইন করা হয়েছে তার সঙ্গে আমেরিকার একটা যোগসাজশ ছিল। আমরা বিভিন্ন আকারের বুলেট, বিভিন্ন আকৃতির আগ্নেয়াস্ত্র সহ ওয়েস্টিন হোটেলে সেই আমেরিকার যে সামরিক কর্তা তাদের মরে যাওয়া বা মারা যাওয়া বা তাদেরকে মেরে ফেলা হোয়াট এভার মেবি, এই ঘটনা নিয়ে নানা রকম প্রতিবেদন দেখেছি এবং কোনো রকম ময়নাতদন্ত ছাড়া সেই লাশ আমেরিকার একজন কর্নেল, সেনাবাহিনীর একজন কর্নেল যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে গোপনে দায়িত্ব পালন করছিলেন, তার সেই তৎপরতা নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম যে মিলিটারি অপারেশন, সামরিক অপারেশন আমেরিকার পক্ষ থেকে চালানো হয়েছিল, যেটিকে মানে যাকে বলা হয় কি বলবেন আপনি, তো সেটা কিভাবে চালিয়েছে তারা ভালো বলতে পারবে। এটি নিয়ে নানা রকম স্পেকুলেশন রয়েছে। 2 নম্বর হলো যে পলিটিক্যাল যে বিষয়গুলো খোলামেলা আলোচনা হচ্ছে সেটা হলো সেন্ট মার্টিন নিয়ে, আমেরিকা থেকে সেই অস্ত্র কেনা নিয়ে, তারপর রোহিঙ্গা ইস্যু নিয়ে আমেরিকাকে করিডোর দেওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে আমেরিকার চাপ ছিল শেখ হাসিনা সরকারের প্রতি এবং শেখ হাসিনা সরকার সেগুলো গ্রহণ করেননি বলে আওয়ামী লীগের যারা লোকজন তারা দশমুখে প্রচার করে যাচ্ছিল। তো সেই দিক থেকে আমেরিকা ভার্সেস শেখ হাসিনা, আমেরিকা ভার্সেস আওয়ামী লীগ এই সম্পর্কটি স্বাভাবিক হওয়ার কথা নয়। তো হঠাৎ করে মাত্র 17 মাসের মাথায় কেন এই ধরনের আলোচনা আসছে যে শেখ হাসিনাকে ফেরত আনার, আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসিত করার জন্য আমেরিকা পাগলপাড়া হয়ে পড়েছে? এটা $মিলিয়ন প্রশ্ন। বিভিন্ন কারণ এটা হতে পারে, সত্য হতে পারে। প্রথমত হলো যে আমেরিকা এখানে তাদের যে বিনিয়োগ রয়েছে, এখানে তাদের যে ব্যবসায়িক ভবিষ্যৎ রয়েছে এবং রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, এজন্য এখানে একটি শক্তিশালী আইদার আমেরিকান মডেলের একটি গণতন্ত্র থাকতে হবে অথবা ঠিক সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব মডেলের একজন স্বৈরশাসক, তাদের অনুগত স্বৈরশাসক থাকতে হবে। তা না হলে এখানে বার্মা অ্যাক্ট কার্যকর করা যাবে না, এখানে মার্কিন যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ অনিরাপদ থাকবে এবং এই অঞ্চলে মার্কিন যে কর্তৃত্ব রয়েছে সেটি আমেরিকার হাত ছাড়া হয়ে এটি ভারতের হাতে চলে যাবে অথবা এটি যেভাবে হোক না কেন চীনের হাতে চলে যাবে। তো যদি চীন এবং পাকিস্তান তাদের হাতে চলে যায়, এই চক্রটি যদি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমেরিকা বিপদে পড়বে। অন্যদিকে যদি আমেরিকা এবং ভারত এই সম্মিলিত শক্তিটি, যেটিকে লিবারেল ডেমোক্রেসি বলা হয়, সেই আদলে বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি বা একাধিক রাজনৈতিক শক্তি থাকে, তাহলে আমেরিকা সামহাও এখানে একটা বেটার পজিশনে থাকবে। তো গত 17 মাসে আমাদের দেশে যা কিছু হয়েছে তা আমেরিকার জন্য সুখকর নয়। আমেরিকা যা চেয়েছে, যা স্বপ্ন দেখেছে, যা করতে চেয়েছে তার একটি হয়নি। অধিকাংশ যেভাবে রাজনীতি এগোচ্ছে এবং যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বেড়ে যাচ্ছে, তাতে করে এই সরকারের পেছনে যদি আমেরিকার, অর্থাৎ বর্তমান ইউনিট সরকারের পেছনে যদি আমেরিকার কোনো মৌন সমর্থন থাকে, সেটি তাদের জন্য গলার কাটা হবে। দ্বিতীয়ত যে যদি এখানে ইসলামী রেডিক্যাল যে পলিটিক্যাল ফোর্সগুলো রয়েছে তারা আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো অতি শক্তিশালী হয়ে পড়ে, তাহলে আমেরিকার আমও যাবে, সালাও যাবে। এই জন্য আমেরিকা আসলে এখানে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে চাচ্ছে। এই গেল এক, হতে পারে। মানে এটা হলো আমার একটা বিশ্লেষণ, আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, আমি শুধু বললাম এটা হতে পারে। দ্বিতীয়ত হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে তিনি নোবেল পুরস্কার বিরোধী, নোবেল শান্তি পুরস্কার বিরোধী। ব্যক্তিগতভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করেন, এটা তিনি একেবারে প্রকাশ্যে বলে ফেলেছেন।
তো সেই দিক থেকে মার্কিন যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন ফেডারেল সরকারের একটা একছত্র আধিপত্য রয়েছে। আমেরিকার ইন্টারনাল ব্যাপারে দেখা গেল যে সেখানে ডোনাল্ড ট্রাম্পের খুব অল্প করণীয় আছে। সেখানের জুডিশিয়ারি এতটা স্ট্রং, সেখানকার যে গভর্নরের অফিসগুলো আরও স্ট্রং, যেখানে কাউন্সিল রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, সেখানে সিটি কর্পোরেশনে অল ইন অল, যেমন নিউ ইয়র্কের মেয়র, শিকাগোর মেয়র, তারা যথেষ্ট শক্তিশালী। এরপর সেখানে মার্কিন সিনেট আছে, মার্কিন কংগ্রেস আছে, এর বাইরে সংবাদপত্র আছে, স্বাধীন জনগণের মতামত আছে। এসব মিলিয়ে আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব অল্প করার আছে। কিন্তু কোনো একটি দেশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, বিদেশি কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করা বা বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া, অন্য দেশের সরকার পরিবর্তন করা ইত্যাদি সব ব্যাপারে প্রেসিডেন্টের ক্ষমতা একছত্র। এত বেশি ক্ষমতা যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সার্কিট রয়েছে সে সকল সার্কিট খুব অল্প ক্ষমতা প্রয়োগ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের উপর। তো সেই দিক থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা কিংবা গত 50 বছর ধরে যে সকল মার্কিন নীতি বাংলাদেশের জন্য প্রযোজ্য সেগুলোকে উল্টে দেওয়া, আবার নতুন করে সম্পর্ক ঝালাই করে নেওয়া, এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য বা মার্কিন প্রেসিডেন্টের জন্য তুলির ব্যাপার। জাস্ট 1 2 3 বলবেন আর ওটা অমনি হয়ে যাবে। তো সেই দিক থেকে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক, তারপরে বিভিন্ন যে মার্কিন লবি রয়েছে, আওয়ামী লীগের মার্কিন লবি রয়েছে, সেই লবিগুলোর সাথে বর্তমান রিপাবলিকান সরকারের সম্পর্ক, এবং এই মুহূর্তে আমেরিকার সঙ্গে দিল্লির যে একটি জটিল সম্পর্ক তৈরি হয়ে গেছে নরেন্দ্র মোদী সরকারের, এটা ভালো না। এই সম্পর্কটি এই মুহূর্তে ভালো নেই। তো সেক্ষেত্রে যদি নরেন্দ্র মোদীকে, শেখ হাসিনাকে অ্যাবসলিউটলি স্বাধীন করে দেওয়া হয়, তো আওয়ামী লীগের যে ব্রুট মেজরিটি রয়েছে, ভোট রয়েছে, তাদের কর্মী সমর্থক রয়েছে, তারা যদি পলিটিক্যালি একটা ভালো অবস্থানে চলে যায় আগামীতে, সেক্ষেত্রে আমেরিকা জাস্ট একটা জাত শত্রু হিসেবে বাংলাদেশের সব ক্ষেত্রে অপাঙ্ক্ত হয়ে পড়বে। তো এই ঝুঁকি তারা নিতে চাচ্ছে না বা নেবে না, এটা স্বাভাবিক। এবং সেই কারণে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সঙ্গে তাদের যোগাযোগ, শেখ হাসিনার সঙ্গে তাদের যোগাযোগ অস্বাভাবিক নয়। আর আগে যেগুলো বললাম যে এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে দক্ষিণপন্থার দিকে এগোচ্ছে, এটা আমেরিকার জন্য হুমকি। এরপর চীন এখানে যেভাবে প্রাধান্য বিস্তার করছে তা তারা চাচ্ছে না। থার্ডলি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমান সরকারকে দিয়ে তাদের যে সকল আশা ভরসা পূর্ণ হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে না। তো সব মিলিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সজীব ওয়াজেদ জয়কে ফিরিয়ে আনা, বাংলাদেশে আবার সেই জয় বাংলার রাজত্ব চালু করা, এটা আমেরিকার পলিসিতে যদি রাতারাতি পরিবর্তন হয় আমি আশ্চর্য হব না। এর কারণ হলো আমেরিকা তার প্রয়োজনে চোখ মুখ বন্ধ করে 1 মিনিটের চোখ উল্টাতে পারে। ইংল্যান্ডের সাথে সে এখন যে কাজগুলো করছে, ইংল্যান্ডের সাথে তার শত শত বছরের সম্পর্ক, সেই সম্পর্ক তারা একেবারে চোখ উল্টে ফেলেছে। এবং সামনে যে যুদ্ধ আসে, অর্থাৎ গ্রিনল্যান্ড নিয়ে যদি ডেনমার্কের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়, সেই যুদ্ধে ইংল্যান্ড ইউরোপের পক্ষে থাকবে এবং আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে। এবং ফ্রান্সের সাথে এখন তাদের মানে রীতিমতো দাকুমরার সম্পর্ক যাচ্ছে। ভেনেজুয়েলার সাথে যেরকম সম্পর্ক ঠিক সেরকম সম্পর্ক যাচ্ছে। কানাডার সাথেও কিন্তু তাদের সম্পর্ক ভালো না। কানাডা এরকম একটা রাষ্ট্র যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক, সেই কানাডাকে এখন তারা দখল করতে চাচ্ছে। আবার সিরিয়ার দিকে তাকান, সিরিয়ার এখন যে আল সারা যিনি রয়েছেন প্রেসিডেন্ট, তো তিনি আমেরিকাতে নিষিদ্ধ ছিলেন, সন্ত্রাসী তালিকাভুক্ত ছিলেন। সিরিয়া যে রাষ্ট্রটি, সে রাষ্ট্রটিও সন্ত্রাসী তালিকাভুক্ত ছিল। রাতারাতি সময়ের প্রয়োজনে তারা আল সারাকে নিয়ে গেছেন, সেখানে সংবর্ধনা দিয়েছেন, তার স্ত্রী কয়জন এটা নিয়ে আলাপ আলোচনা করেছেন, ঠাট্টা মশকরা করেছেন। এরপর তাকে একেবারে কালো তালিকা থেকে বাদ দিয়ে সিরিয়াতে এখন তারা সর্বোচ্চ বিনিয়োগ করার চেষ্টা করছেন। দিস ইজ আমেরিকা। তো তারা সবকিছু করতে পারে, শত্রুকে বন্ধু বানাতে পারে, বন্ধুকে শত্রু বানাতে পারে। তারা কারোর কাছে জবাবদিহি করে না, করতে বাধ্য নয়। আর এটা নিয়ে তাদের কোনো লাজ লজ্জা আছে বলে মনে হচ্ছে না। কাজে রাতারাতি তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা তার সহযোগী যারা আছে তাদের সবাইকে ভুলে গিয়ে, তাদেরকে পিছনে ফেলে দিয়ে তারা যদি আবার শেখ হাসিনাদের সম্পর্ক স্থাপন করে, এটা অস্বাভাবিক কি? তারা তালেবানের সাথে সম্পর্ক করেনি? তারা কি তালেবানের সঙ্গে চুক্তি করে সেই তাদের দীর্ঘদিনের হামিদ কারজাই, আশরাফ থানি যে গং রয়েছে তাদেরকে একেবারে
যাকে বলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, এমনকি তাদের যে মিত্র ভারতকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ভারতের মিনিমাম $10 বিলিয়ন এই আফগান যুদ্ধে তারা লস করেছে আমেরিকার জন্য। তো তারপর তারা সেখানে চলে গেছে, আফগানিস্তান ছেড়ে চলে গেছে, এবং তাদের সব যুদ্ধ বিমান, কামান, গোলা বারুদ কিচ্ছু তারা নিয়ে যেতে পারেনি। অল আমেরিকার যে সকল অস্ত্র শস্ত্র রয়েছে আধুনিক প্রযুক্তির, এখন সেগুলো দিয়ে আফগানিস্তান পাকিস্তানকে হুমকি দিচ্ছে। এমনকি সেইগুলো দিয়ে আফগানিস্তান এখন ইচ্ছে করলে রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারে, আবার সেই আফগানিস্তানে তারা ঢোকার চেষ্টা করছে। তো এই হলো আমেরিকার অবস্থা। তো সেই দিক থেকে আওয়ামী লীগ নিয়ে যা কিছু শোনা যাচ্ছে, বিশ্বাসও করার দরকার নাই, অবিশ্বাসও করার দরকার নেই, জাস্ট নজর রাখেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।